আজ আমাদের জমিনে কিছু লোক নিয়েছে কাজ করার জন্য। তাদের জন্য দুপুরে রান্নাবান্না করতে হবে। তার জন্য কি রান্নাবান্না করলাম, তার পাশাপাশি সারাদিন কি কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু ওদেরকে দুপুরে খাবারটা দিতে হবে তার জন্য কিন্তু আমাদের সকাল সকালে রান্নাবান্না করতে হবে। তার জন্য আমাদের জমিন থেকে সকালেই বাবা অনেকগুলো শাক পাঠিয়ে দিয়েছে। শাক বাগার দেওয়া হবে লাউ শাক। তার জন্য লাউ শাকগুলো কেটে নিয়েছি, সাথে সিম, টমেটো, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার সময় সব কিছু প্রথম দিক দিয়ে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। কাটাকুটা করতে কিন্তু অনেকটা বেশি সময় কেটে যায়। তারপর সব কিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একটা চুলাতে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। মুসুরির ডাল রান্না করা হবে আম দিয়ে। আর সিম আলুটা প্রথমে একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। সিম আলু ভাপ দেওয়া হয়ে গেলে আমি একটা ঝুড়িতে পানিটা ঝরাতে রেখে দিয়েছি। এখন লাউ শাকের ডাঁটাগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রথমে লাউ শাকের ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে লাউ শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতন করে লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। যে কোনো শাকই রান্না করার ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু শাকগুলো একদম কালচে হয়ে যায়, সবুজ ভাবটা একদমই থাকে না। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি ঢাকনা দিয়ে না ঢেকেই সিদ্ধ করে নেওয়ার জন্য বা শাক রান্না করে নেওয়ার জন্য। দেখুন আমার শাকটা কিন্তু একদমই সবুজ রয়েছে, একদম সবুজ কালার দেখা যাচ্ছে। যেরকম শাকটার কালারটা ছিল সেই রকম সেম কালারটা কিন্তু রয়েছে। আমি সুন্দর মতন এটাকে ভাপ দিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ঝুড়িতে নামিয়ে রাখলাম পানিটা ঝরানোর জন্য। এদিকে পানিটা ঝরতে ঝরতে আমি ওদিকে রসুনটাকে বাগার করে নেব, মানে একটু জাল করে লাল লাল করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর অনেকগুলো রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুনটাকে একটু ভেজে নিয়েছি। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিব। আমি তো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এখন আমার আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি রসুনের সাথেই ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখতে দেখতে আমার লাউ শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে। লাউ শাকটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য কোনো শাক থেকে লাউ শাকটা আমি অনেক বেশি পছন্দ করি। তার সাথে যদি মাছ ভাজা শুকনা মরিচ দিয়ে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই না। আমি লাউ শাকটা খেতে অনেক বেশি পছন্দ করি। আমি ভাত দিয়েও খেতে পারি, আবার এভাবে খালিও খাওয়া যায় লাউ শাকটা। তারপর দেখতে আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেছে। আমি লাউ শাকটাকে একটা বাটিতে নামিয়ে রেখেছি, তারপর রুমের ভিতরে রেখে দিয়ে এসেছি। এখন আমি ডালটা যে বসিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সাথে আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে আরও সিদ্ধ করে নিয়েছিলাম। সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটিয়ে দিয়েছি। যেহেতু মানুষের পরিমাণটা আজ একটু বেশি এজন্য ডালটা কিন্তু একটা বড় পাত্রতে রান্না করা হয়েছে। ডালটা প্রায় আমার রান্না করা শেষ হয়ে গেছে। শেষে আবার কিছু কাঁচা আম দিয়েছিলাম। আমরা তো সবসময় ফ্রিজে কাঁচা আমটা সংরক্ষণ করে রেখে দিই যাতে পরবর্তীতে খেতে পারি, তেমনি আজ কাঁচা আম দিয়ে ডালটা রান্না করেছিলাম। আমটা দিয়ে তারপর আমি নামিয়ে রেখেছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর রসুন কুচিটা দিয়ে রসুনটাকে একটু ভেজে তারপর আমি ডালে বাগারটা দিয়ে দিলাম। তারপর আমি আবার চুলাতে বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। ভালোভাবে ডালটাকে জাল করে নেওয়ার পর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর এগুলো ছিল বিলাতি ধনিয়া পাতা, মানে বাড়ির লাগানো ধনিয়া পাতা, আমাদের এক আত্মীয়র বাসা থেকে নিয়ে আসা হয়েছিল। দেখুন আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে। ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমগুলো কিন্তু একটু আস্তে আস্তেই রয়েছে। একটা কানে আম আমি একটু গলিয়ে দিয়েছিলাম যাতে একটু টকটক লাগে খেতে। তারপর আমি ডালটাকে নামিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। একটু টকটক ছিল, ভালোই লেগেছে খেয়ে ডালটা। এখন আমার মাছের তরকারিটা রান্না করার পালা। আরেকটা চুলাতে কিন্তু ভাত একবার রান্না করে ঠিকা দিয়ে দেওয়া হয়েছে, মানে বলে ভাতগুলো বেড়ে দেওয়া হয়েছে। আরেকটা পাত্রতে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। এখন একটা চুলাতে আমি মাছের তরকারিটা রান্না করে নেব। তার জন্য এখানে রুই মাছ নেওয়া হয়েছিল। মা কলপারে সুন্দরভাবে রুই মাছগুলো ধুয়ে দিয়েছে। এখন মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণটা ভালোভাবে দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর একে একে করে সবগুলো মাছই দিয়ে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। যেহেতু বদলিদের খাবার এজন্য মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এজন্য আমি সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। সবগুলো মাছই কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি।
আজকে মানুষের পরিমাণ অনেক বেশি, আবার আমাদের এক আত্মীয়দের বাসায় কিছু খাবার দিতে হবে, তার জন্য বেশি পরিমাণ করে রান্না করা হচ্ছিল মাছের তরকারিটা, শাক ডাল সব কিছুই। তারপর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে রেখেছি, এখন মাছের তরকারিটা রান্না করার পালা। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি, পরিমাণ মতন পানি দেবো। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে। দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। কষানোর পর মশলার কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল, তাই না? তারপর ভাপ দেওয়ার আগে সিম আলুটা দিয়ে দিয়েছি, সাথে যে পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি অনেকগুলো টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর একটা কালার এসেছিল। আর সিম তরকারিতে, শীতের যে কোনো সবজিতে টমেটোটা দিলে, ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি এমনিতেই মজা হয়ে যায় তরকারি, কি বলেন আপনারা? তারপর আমার তরকারিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। শীতের সময় সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি এসব দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তেমনি কিন্তু আজ মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিলও খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। আর সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করলে খেতে আসলে অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু আস্তে আস্তে রয়েছে, কিন্তু টমেটোটাও গলে গেছে কিন্তু প্রায় মোটামুটি। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে। এখন আমি এটাকে একটু জাল করে নেব। এটাকে পানিটা একটু ঘন হয়ে আসলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু তরকারি থেকে সুন্দর মতন বলক চলে আসছে। তারপর এটাকে আমি আরও অনেকক্ষণ জাল করে নেব। ঝোলটাকে একটু কমিয়ে আসলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু প্রায় আমার অনেকটাই কমে গেছে, আর তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর লবণ একদম সব কিছু পারফেক্ট ছিল। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি রান্না করেছি বলে বলছি না, কিন্তু আসলে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে তরকারিটা খেয়ে। দেখুন আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ পর্যায়ে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিব। এই মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। শীতের সময় এইসব সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। শীতকালটা আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে। অনেক ধরনের সবজি পাওয়া যায়। এজন্য শীতের সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গরমের সময় তো গ্রামে থাকাই যায় না। এত বেশি গরম পড়ে, গরমে পুরো অস্থির হয়ে যায়। বাচ্চারা তো থাকতেই পারে না। অনেক কষ্ট করে এবার আমরা গ্রামে আছিলাম বা রয়েছি, সামনেও থাকতে হবে, কিছু করার নেই। কিন্তু গ্রামে থাকতে আমার আর আমার বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, তারপর আমার মাছের তরকারিটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারাই দেখুন না ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা কত বেশি ফুটে উঠেছে, আর দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তারপর কিন্তু আমি মাছের তরকারিটাকে নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিল, আবি তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। আর রুই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর সেই রুই মাছটা যদি হয় আমাদের নদীর একদম ফ্রেশ একটা রুই মাছ ছিল, মাছটাও একদম তাজা ছিল, আর তরকারিগুলো একদম ফ্রেশ ছিল। এইজন্য তরকারিটা খেতে আরও অনেক বেশি মজা হয়েছিল। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে তো আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাসপিলকেও আজ ঘুম পাড়িয়ে দিয়েছি খাবারটা খাইয়ে। তারপর আমি এখানে খাবারটা খেতে বসে পড়লাম। আমাদের জমিন থেকে শসা নিয়ে আসা হয়েছিল, সেই শসা দিয়ে ভাত খেয়েছিলাম। সাথে তো শাক আর মাছের তরকারি ছিলই। প্রথমে আমি শুকনো মরিচ আর লবণ দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে তারপর শাক আর শসা দিয়ে অনেক মজা করে প্রথমে শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমাদের নিজের জমিনের শাক ছিল এগুলো। নিজের হাতে যে কোনো সবজি লাগিয়ে খেতে কিন্তু খেতেই অন্যরকম স্বাদ থাকে, কি বলেন আপনারা? তেমনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন বাবা জমিন থেকে শাক নিয়ে আসে বা কোনো সবজি নিয়ে আসে, খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দ হয়। আমাদের নিজেদের ঝোপও কিন্তু কাছে, সেখান থেকে কিন্তু মাছ নিয়ে আসে। তারপর শাক দিয়ে খাওয়া হয়ে গেলে আমি এখানে মাছের তরকারি দিয়ে ভাতটা খাবো। আমি মাছ নিয়ে আমার কাছে ভাজা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আজ ভাজা মাছটা রাখিনি, শুধু মাছের তরকারি দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলা খাবার খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।